দেখো, যেটা বলছি আমি ওয়ার্ক নিয়ে আর কি। একবারে আমরা বেসিক থেকে জানার চেষ্টা করব। দেখো, আমাদের ডেইলি লাইফে আমরা ওয়ার্ক বলতে কী বুঝি? মনে করো সাপোজ আমি অনেকক্ষণ পড়াশোনা করেছি, মানে আসলে অনেক ওয়ার্ক করেছি। আবার কেউ মনে করো ভারী ব্যাগ তুলেছে, তার মানে সেও একটা কাজ করেছে, ওয়ার্ক করেছে। ঘর পরিষ্কার করেছি মনে করো, এটাও ওয়ার্ক করা হয়েছে। অনেকক্ষণ কথা বলেছি, এটাও ওয়ার্ক করেছি। কিন্তু যদি আমি ফিজিক্সের মানে ওয়ার্কের ডেফিনেশন দেখি, তাহলে কিন্তু সেটা আলাদা। ওখানে যে কষ্ট করলেই, মনে করো আমি অনেকক্ষণ ধরে পড়াশোনা করছি, আমরা কষ্ট করছি, বা ভারী ব্যাগ তুলছি, যে আমি কষ্ট করলে যে ওয়ার্ক হলো সেটা না। কিন্তু এখানে হচ্ছে ব্যাপারটা এরকম টাইপের, যে কোনো বস্তুর ওপর ফোর্স প্রয়োগ করার ফলে কোনো একটা পার্টিকুলার জিনিসের ওপর আমরা ফোর্স করলাম, ঠিক আছে? এবার যদি সেই তোমার হচ্ছে যেটার উপর করলাম আর কি, যে ম্যাটারটার উপর করলাম, সেটা যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলেই অ্যাকচুয়ালি কি সেই ফোর্সটা ওয়ার্ক করেছে এখানে বলা হয়। তার মানে ফোর্সের কারণে ডিসপ্লেসমেন্ট হলো ওয়ার্ক, ঠিক আছে? এবার এই ওয়ার্ক হওয়ার জন্য দুটো কী রয়েছে, কন্ডিশন আছে। ফিজিক্স বলে যে 1 নম্বর কন্ডিশন হচ্ছে কি ফোর্স, অবশ্যই সেই ম্যাটারটার ওপর কি ফোর্সটা তোমার হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। আর 2 নাম্বারটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হতে হবে, মানে যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করলাম সেটার জন্য যাতে সেই ম্যাটারটার বস্তুটার যাতে ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে আমরা কী বলবো, তাকে ওয়ার্ক বলবো। ডিসপ্লেসমেন্ট বলতে কি, সাপোজ মনে করো আমি একটা টেবিলকে তার জায়গাটা চেঞ্জ করালাম ফোর্স অ্যাপ্লাই করে, তার মানে সেটা কাজ হলো। এবার আমি আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করলাম। এবার এটা একটা ইন্টারেস্টিং কথা, যে ফোর্স থাকলেই কি ওয়ার্ক হবে? না। যেমন যেটা টেবিলের ক্ষেত্রে বললাম, এবার টেবিলের ক্ষেত্রে না বলে আমি যদি একটা দেওয়ালের কথা বলি আর কি, একটা ওয়ালের কথা বলি, মানে খুব শক্ত করে আমি সেই ওয়ালটাকে জোরে ঠেলছি, আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করছি, কিন্তু সেই যে ওয়ালটা সেটা নড়ছে না। তার মানে এখানে ফোর্স আছে কিন্তু ডিসপ্লেসমেন্ট নেই। তাহলে এখানে ফিজিক্সের ভাষায়, সায়েন্সের ভাষায় হচ্ছে কি, এটা ওয়ার্ক হচ্ছে কি জিরো, কোনো রকম কোনো ওয়ার্ক হয়নি। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে ডেইলি লাইফ ওয়ার্ক যেটা, ঠিক আছে, আর সায়েন্টিফিক ওয়ার্ক, তার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। এবার আরেকটা কথা আমাদের মাথায় আছে, যে একটু আগে তো জানলাম যে ফোর্স অ্যাপ্লাই করেছি, ডিসপ্লেসমেন্ট হয়েছে, তার মানে ওয়ার্ক। এবার ডিসপ্লেসমেন্ট হলেই কি সেটা ওয়ার্ক হলো, এটাও একটা কথা। এটাও কিন্তু না, যে শুধুমাত্র মনে করো আমি যে ম্যাটারটার কথা বললাম, যে অবজেক্টের ওপর আমি ফোর্সটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, সেই ফোর্স সেটা যদি মুভ করলো, হ্যাঁ, সেটা মুভ করলো, মনে করো মুভ করলো, এবার তাহলে কি সেখানে কাজ হলো? অ্যাকচুয়ালি যেটা বলে যে ফোর্সের সঙ্গে ডিসপ্লেসমেন্টের একটা কী আছে, রিলেশনশিপ আছে। যেমন দেখো, কোনো একটা অবজেক্ট যদি মনে করো এমনভাবে ও মুভ করে, যেখানে তোমার হচ্ছে ফোর্স যে অ্যাপ্লাই করেছে, আমি ফোর্স ডিসপ্লেসমেন্টের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ভালো করে খেয়াল রাখবো এটা, যে কোনো একটা অবজেক্ট যদি এমনভাবে মুভ করে, সেখানে যে অ্যাপ্লাই করা ফোর্সটা, ঠিক আছে, ডিসপ্লেসমেন্টের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে ওখানে কিন্তু ওয়ার্কটা জিরো। ক্লিয়ার? এবার আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল নিতে পারি। যেমন বই, সাপোজ মনে করো কিছু বুকস আছে, সেগুলো তুলছি আমি, মনে করো কোনো বই নিচে ছিল, সেটাকে আমি টেবিলের ওপর তুলছি। তাহলে প্রথম কথা হচ্ছে, বইয়ের ওপর তো কী হলো, একটা আপওয়ার্ড ফোর্স প্রয়োগ করা হলো, যেহেতু নিচ থেকে উপরে তুলছি। আর বইটির হচ্ছে কি আপওয়ার্ড ডিরেকশন হলো, ঠিক আছে। এবার এখানে ফোর্সটাও তোমার হচ্ছে কি দেখা যাচ্ছে, যে ফোর্সটা
ফোর্সটা আপওয়ার্ড হচ্ছে, আবার ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে সেটাও কিন্তু কি আপওয়ার্ড হচ্ছে। তার মানে দুটো একই ডিরেকশনে আছে, তাই কিন্তু এটা কি হয়েছে, এটা কিন্তু এখানে কাজ হলো। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে when a force acting on a body produces displacement in the body, work is said to be done. মানে when a force acting on a body produces displacement in the body, that time we can say work is done. ঠিক আছে, ক্লিয়ার? এবার সেটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, মানে ফোর্সটা যেটা অ্যাপ্লাই করা হয়েছে সেই ফোর্সটা অ্যাপ্লাইয়ের সঙ্গে ডিসপ্লেসমেন্টটা যদি কি থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাহলে কিন্তু সেটা ওয়ার্কটা জিরো। ঠিক আছে, সেই ওয়ার্কটা কি জিরো। এবার আমি এই জায়গাতে আমি কি করলাম যে যখন আমি সেই বইগুলোকে তুললাম তখন কি বলতো, তখন কিন্তু যে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের যে ডিরেকশনটা সেটা কিন্তু সেম হলো, সেখানে কিন্তু কাজ হলো। যদি 90 ডিগ্রি থাকতো তাহলে কিন্তু সেখানে কাজ হতো না। এবার দেখো ওয়ার্কের হচ্ছে ফর্মুলা। এখানে ফোর্স বলতে আমরা শর্টকাটে বলতে পারি এফ, আর ডিসপ্লেসমেন্টকে আমরা কি বলতে পারি শর্টে এস বলতে পারি। ঠিক আছে, তার মানে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট একই ডিরেকশনে, তার মানে এখানে বুঝতে হবে যে ওয়ার্ক ইকুয়াল টু কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ইকুয়াল টু কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? এবার কথা হচ্ছে যে এখানে মনে করো আমি একটা এক্সাম্পল দিয়ে আমি করবো আর কি। যেমন মনে করো তুমি একটা 10 নিউটনের একটা ফোর্স দিয়েছো। ঠিক আছে, এবার সেটা দেওয়ার পরে তুমি একটা বক্সকে মনে করো 2 মিটার তুমি সরালে আর কি। ঠিক আছে, এবার আমরা জানি যে ফোর্স যত বেশি দেওয়া হবে একই ডিরেকশনে, মানে একই ডিস্টেন্স সরাতে, তত বেশি কী হবে ওয়ার্ক হবে। মানে যত বেশি ফোর্স দিচ্ছ তত কি বেশি কাজ হচ্ছে, মানে তত তাড়াতাড়ি সরছে। আবার একই রকমভাবে ফোর্স দিয়ে ডিস্টেন্স যত বেশি হবে ওয়ার্কও কিন্তু তত বেশি। তার মানে ফোর্স বেশি, ডিসপ্লেসমেন্ট বেশি, আবার কি সেখানে কাজও বেশি। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ক আর হচ্ছে ফোর্স কি এখানে তোমার নর্মাল রেশিওতে থাকবে। মানে আমি যদি ফোর্স বেশি দিই কী হবে, তোমার হচ্ছে কাজ বেশি হবে, ওয়ার্ক বেশি হবে। আবার একই রকমভাবে যদি ডিসপ্লেসমেন্ট বেশি হয় তার মানে কী হবে, ওয়ার্কও এখানে বেশি হবে। ঠিক আছে, আমরা জেনারেলি কী জানি রেশিও করকমের রেশিও হয়, মানে একটার সঙ্গে আরেকটার যে রেশিওটা সেটা কীরকম হয়, একটা ইনভার্স রেশিও হয়, আরেকটা কি নর্মালি হয়, তাই তো, যে একটা বাড়লে আরেকটা বাড়বে। তো এখানে কিন্তু এরকম টাইপের একটা ব্যাপার দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে এমনটা না যে একটা বাড়লে আরেকটা কমছে। আচ্ছা, এইবার এই ওয়ার্কের হচ্ছে আমরা ইউনিটগুলো কি জানবো। দেখো ওয়ার্কের হচ্ছে এসআই ইউনিট হচ্ছে জুল। এবার 1 জুল মানে কত? 1 জুল মানে জানতে হবে জুল হচ্ছে কি বোঝায়, যখন 1 নিউটন ফোর্স কোনো একটা অবজেক্টের ওপর আমি অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, মানে 1 নিউটন ফোর্স কোনো একটা অবজেক্টকে ফোর্সের যে ডিরেকশন সেই ডিরেকশনে অ্যাকচুয়ালি 1 মিটার মনে করো সরালো। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে মনে রাখতে হবে যে কাজ হয়েছে কত, 1 জুল হয়েছে। ঠিক আছে, তার মানে আমরা 1 জুল ইকুয়াল টু কী বলতে পারি, 1 নিউটন ইন্টু 1 কি মিটার। তাহলে 1 জুল ইকুয়াল টু 1 নিউটন ইন্টু মিটার। ওকে, এবার সিজিএস যে আছে, সিজিএস ইউনিটে তোমার হচ্ছে ওয়ার্কের ইউনিটটা কি, মানে সিজিএস সিস্টেমে ওয়ার্কের ইউনিটটা কি, সেটা হচ্ছে কি আর্ক, ইআরজি। এটা মনে রাখবা যে 1 ডাইন ফোর্স কোনো একটা অবজেক্টে যদি আমি অ্যাপ্লাই করি এবং সেই ফোর্সের সেম ডিরেকশনে যদি 1 সেন্টিমিটার যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে বলতে হবে যে এখানে কত কাজ হয়েছে বলো তো, 1 আর্ক। ঠিক আছে, তাহলে 1 আর্ক ইকুয়াল টু কী বলতে পারি, 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। ঠিক আছে, এবার জুল আর হচ্ছে
আর্ক যে আছে এটার যে রিলেশনটা সেটা আমাদের মনে রাখতে হবে। আমরা জানি যে 1 নিউটন ইকুয়াল টু কি 10⁻10 না 10⁵ ডাইন, আর এদিকে 1 মিটার ইকুয়াল টু তোমার হচ্ছে 100 সেন্টিমিটার। এবার 100 সেন্টিমিটার মানে কি 10⁻2 সেন্টিমিটার। তাহলে আমি 1 জুল ইকুয়াল টু কী বলবো 1 নিউটন ইন্টু 1 মিটার। এবার 1 নিউটন মানে কত ডাইন জেনেছি আমরা 10⁵ ডাইন জেনেছি, আর এদিকে 1 মিটার মানে কত সেন্টিমিটার জেনেছি 10⁻2 সেন্টিমিটার। তাহলে 1 জুল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে যখনই জুলের সঙ্গে আর্কের রিলেশন বলবে তখন কিন্তু এটা হবে আমাদের যে 1 জুল ইকুয়াল টু 10⁻7 ডাইন পার সেন্টিমিটার বা 10⁻7 আর্ক। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে ওয়ার্কটা যে আছে ওয়ার্কটা কী ধরনের একটা তোমার হচ্ছে কোয়ান্টিটি, এটা মনে রাখতে হবে। আমরা দু ধরনের কোয়ান্টিটি জানি, একটা ভেক্টর একটা স্কেলার। তো ওয়ার্কটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, মানে এটার কী আছে বলো তো, এটার অনলি ম্যাগনিটিউড আছে বাট ডিরেকশন নেই, এই জন্য এটাই কী বলবো আমরা স্কেলার কোয়ান্টিটি বলবো। ঠিক আছে, তাহলে ওয়ার্ক হ্যাজ ম্যাগনিটিউড বাট নো ডিরেকশন, এই জন্য এটাই কী বলবো স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এবার এই যে আমরা ওয়ার্কের কথা এতক্ষণ থেকে পড়লাম সেই ওয়ার্কের টাইপসগুলো কী এটা জানবো আমরা। ঠিক আছে, ওয়ার্কের টাইপসগুলো জানবো। দেখো, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এটা ডিরেকশনের উপর নির্ভর করে কী বলতো 3 টাইপস অফ ওয়ার্ক আমরা জানতে পারি। একটা হচ্ছে কি পজিটিভ ওয়ার্ক, একটা নেগেটিভ ওয়ার্ক, আর একটা হচ্ছে জিরো ওয়ার্ক। ক্লিয়ার? একটা পজিটিভ, একটা নেগেটিভ, আর একটা জিরো। ঠিক আছে, ওই আছে। এবার পজিটিভ ওয়ার্কটা কি দেখো, পজিটিভ ওয়ার্কটা যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই ডিরেকশনে থাকে তখন সেটাকে আমরা কি বলবো পজিটিভ ওয়ার্ক বলবো, যে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর ইন দ্য সেম ডিরেকশন। যেমন মনে করো সাপোজ একটা হর্স কার্ট টানছে, কার্টকে সামনের দিকে টানছে। ঠিক আছে, তো এখানে ফোর্স যেদিকে আর ডিসপ্লেসমেন্টও দুটো একই সেমই দিকে আছে, তাই কিন্তু ওয়ার্কটা এখানে কি পজিটিভ। তো এরকম আরও আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন হর্স পুলিং এ কার্ট। ঠিক আছে, এখানে হর্সের পুলিং ফোর্স আর কার্টের ডিসপ্লেসমেন্ট ফোর্স একই দিকে, পজিটিভ ওয়ার্ক বলবো। আবার কি বডি ফলিং টুয়ার্ডস আর্থ, যে বডি সবসময় নিচের দিকে যাচ্ছে, তাই তো, কারণ গ্র্যাভিটি নিচের দিকে একটা কি টান দিচ্ছে একটা। ঠিক আছে, গ্র্যাভিটিও নিচের দিকে কি ফোর্স করছে, তাহলে এখানে আমরা কি বলবো একটা পজিটিভ ওয়ার্ক বলবো। এবার স্ট্রেচিং ফোর্স অফ আ স্প্রিং। ঠিক আছে, তো মনে করো আমি স্ট্রেচিংয়ের ক্ষেত্রে আমরা ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সেটা সেম ডিরেকশনে থাকে। ঠিক আছে, এই জন্য এখানেও কিন্তু পজিটিভ ওয়ার্ক হয়। ক্লিয়ার? এবার হচ্ছে নেগেটিভ ওয়ার্কটা কি দেখো, যখন পজিটিভ ফোর্স আর ডিসপ্লেসমেন্টটা অপোজিট ডিরেকশনে থাকবে। ঠিক আছে, তখন হচ্ছে কী হবে আমাদের ওয়ার্কটা নেগেটিভ। এখানে ফোর্সটা একদিকে, ডিসপ্লেসমেন্টটা আরেক দিকে। যেমন দেখো ব্রেকস, গাড়ি সামনের দিকে যাচ্ছে মনে করো। ঠিক আছে, তখন আমি ব্রেক চাপালাম। ঠিক আছে, তো এখানে একটা ডিসপ্লেসমেন্ট হলো। তো এখানে ব্রেক বা ফ্রিকশন আর কি, সেটা গাড়ির যে তোমার হচ্ছে মোশন তার কিন্তু একবারে অপোজিটে কাজ করে। ঠিক আছে, তাই ব্রেকিং ফোর্স হচ্ছে ওয়ার্কের হচ্ছে কি নেগেটিভ। ক্লিয়ার? এবার আমরা এখানে আরেকটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে ফ্রিকশনের কথা বলতে পারি। ঠিক আছে, এবার মনে করো সাপোজ একটা বক্স হচ্ছে ডান দিকে যাচ্ছে, তো ডিসপ্লেসমেন্ট হয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে ফ্রিকশনটা আবার অপোজিট সাইডে হচ্ছে, তার মানে কি এখানে ফ্রিকশনের যে ওয়ার্কটা সেটা হচ্ছে নেগেটিভ। আবার একই রকমভাবে যেটা আমরা জেনারেলি দেখি, কোনো একটা বলকে তুমি উপরের দিকে ছুঁড়ে দিলা। ঠিক আছে, তাহলে বলের যে ডিসপ্লেসমেন্টটা সেটা কি গ্র্যাভিটির উল্টো দিকে, কারণ গ্র্যাভিটি সবসময় কি নিচের দিকে থাকে, তাই তো। আর তুমি যে বলটা ছুঁড়ে দিলা সেটা উপরের দিকে, তাহলে গ্র্যাভিটির যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সেটা মানে গ্র্যাভিটি, তাই গ্র্যাভিটি যে আছে, গ্র্যাভিটি যে ফোর্স, ঠিক আছে, ডিসপ্লেসমেন্টটার বিপরীতে, মানে তোমার হচ্ছে এদিকে তুমি উল্টা দিকে ছুঁড়েছো, তাহলে এখানে কিন্তু নেগেটিভ কাজ হয়েছে।
এবার আরেকটা কাজ হচ্ছে কি জিরো ওয়ার্ক, যেটা আমরা অলরেডি জানলাম যে তিনটা মনে রাখবো যে মানে তিনটা সিচুয়েশনে তোমার হচ্ছে কী বলতো জিরো ওয়ার্ক হবে, একবারে পরিষ্কার। একটা হচ্ছে কী বলতো, ফোর্স যদি জিরো থাকে তাহলে ওয়ার্কও জিরো হবে, ডিসপ্লেসমেন্ট যদি জিরো থাকে তাহলে কী হবে, সেটাও কি একবারে ওয়ার্ক জিরো। আরেকটা কথা হচ্ছে, এটা একটু একটু ট্রিকি আর কি, যে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেলটা যদি কী থাকে 90 ডিগ্রি থাকে, ঠিক আছে, ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন যদি 90 ডিগ্রি থাকে তাহলে কিন্তু সেখানেও কাজ হয় না। এবার কথা হচ্ছে যে কেন 90 ডিগ্রিতে কাজ হয় না, এটা আমাদের একটা কোশ্চেন এসে যায়। দেখো ফোর্সের যে পার্টটাতে অ্যাকচুয়ালি কী হবে বলো তো, তোমার হচ্ছে ডিসপ্লেসমেন্ট হবে আর কি, মানে ফোর্সের যে পার্টে কী হবে ডিসপ্লেসমেন্ট হবে, মানে আমি কি বলছি যে ফোর্সের মানে যে পার্টটা ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে কাজ করে, মানে সেটাই একমাত্র ওয়ার্ক করতে পারে আর কি। মানে ফোর্সের যে পার্টটা তোমার হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে কাজ করে, ঠিক আছে, সেটাই একমাত্র কাজ করতে পারে, ওয়ার্ক করতে পারে। এবার মনে করো ফোর্স আর ডিসপ্লেসমেন্টটা পুরোপুরি হচ্ছে পারপেন্ডিকুলারে আছে, ঠিক আছে, তো এবার ফোর্সের যে ডিসপ্লেসমেন্ট, মানে ফোর্সের আর হচ্ছে ডিসপ্লেসমেন্টের যে ডিরেকশন, ঠিক আছে, তো সেটার মধ্যে এখানে কী বলতো কোনো কম্পোনেন্ট থাকে না, তাই এখানে কী বলতো ওয়ার্কটা হচ্ছে জিরো। তো আমি এটাকে সাপোজ এরকমভাবে ভাবতে পারি যে তোমার হচ্ছে আচ্ছা কস, এই ব্যাপারগুলো জানো, কস 90 ডিগ্রি, কস থিটা, তো এটা আপাতত তাহলে আমাদের নাম রাখলে হবে। এখানে শুধুমাত্র এটা জানো যে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের মধ্যে, তাহলে কী হবে, জিরো ওয়ার্ক হবে, ঠিক আছে। তবু আমি একটু বলে দিচ্ছি যে যদি ওয়ার্কটা মানে ডাব্লিউ ইকুয়াল টু এফ, ঠিক আছে, এফ মানে হচ্ছে তোমার ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কস থিটা থাকে, তাহলে এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার কস থিটা মানে হচ্ছে তোমার হচ্ছে জিরো, তাহলে ওয়ার্ক ইকুয়াল টু কি, এদিকে ফোর্স আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন্টু জিরো, তাহলে কি ওয়ার্ক হচ্ছে কি হলো, জিরো হলো। এই ফর্মুলাটাকে আমরা লিখতে পারি এখানে। আচ্ছা যদিও এটা না জানলেও না মনে রাখলেও হবে, জাস্ট এটা জেনে রাখো যে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট পুরোপুরি পারপেন্ডিকুলার হয় তাহলে ফোর্সের ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে কোনো কম্পোনেন্ট থাকে না, ঠিক আছে, তখন হচ্ছে ওয়ার্ক কী হয়, জিরো হয়। এবার এটা আমরা পেন্ডুলাম আছে না, পেন্ডুলামের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। একটা সিম্পল পেন্ডুলাম মনে করো, সিম্পল পেন্ডুলামের হচ্ছে ববটা হচ্ছে তোমার হচ্ছে এরকম করে দুলছে আর কি, ঠিক আছে। তো স্ট্রিংয়ের যে টেনশন বব আছে, মানে স্ট্রিংয়ের টেনশন ববকে স্ট্রিং বরাবর কী বলতো সেন্টারের দিকে একটা টান দেয় আর কি, কিন্তু বপের যে ইনস্ট্যানিয়াস যে ডিসপ্লেসমেন্ট থাকে সেটা কিন্তু ট্যানজেন্টের দিকে থাকে, যার ফলে ডিরেকশনটা হচ্ছে 90 ডিগ্রি হয়, তাই এখানে টেনশনের যে ওয়ার্কটা সেটা হচ্ছে জিরো। আচ্ছা এরপরে হচ্ছে তোমার এরপরে মোটামুটিভাবে আমরা ওয়ার্ক নিয়ে জেনে গেছি, পজিটিভ, নেগেটিভ অ্যান্ড জিরো ওয়ার্ক। এবার দেখো আমরা এনার্জি নিয়ে জানবো, ঠিক আছে। দেখো এনার্জিটা কি, এনার্জি হচ্ছে সাপোজ মনে করো আমি একবারে বেসিক থেকে বলছি যে দ্য ক্যাপাসিটি অফ আ বডি টু ডু ওয়ার্ক। মনে করো তুমি একটা ক্রিকেটের যে বল আছে সেটাকে সেই জোরে মনে করো তুমি থ্রো করলে আর কি, ঠিক আছে, কিসের দিকে বলো, উইকেটের দিকে থ্রো করলাম মনে করো, তো এবার উইকেটটা সরে গেল, ঠিক আছে, তার মানে সেই যে ফোর্সটা আর কি দিলা তুমি সেটা কাজ করতে পারলো, তাহলে সেই যে তোমার হচ্ছে মানে বলটি মানে যেটা তুমি ছুঁড়েছিলা, ঠিক আছে, সেটার মধ্যে কি ছিল, ওয়ার্ক করার একটা পাওয়ার ছিল, তাহলে এই যে পাওয়ারটা ছিল না সেটাকে আমরা কি বলবো, এনার্জি বলবো। তাহলে এনার্জি হচ্ছে কি,
দ্য ক্যাপাসিটি অফ আ বডি টু ডু ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। ঠিক আছে, মানে একটা ফোর্স আমি অ্যাপ্লাই করছি, সেই ফোর্সের মধ্যে ক্যাপাসিটি আছে ওয়ার্ক করার জন্য, সেটাকে আমি কি বলবো, সেটাকে আমি বলবো হচ্ছে এনার্জি বলবো। ক্লিয়ার? এবার জাস্ট হচ্ছে আমি এনার্জির বাকি পার্টটাকে বোঝার আগে আমি একটু জাস্ট বলি যে ওয়ার্ক আর এনার্জির মধ্যে একটা রিলেশন আছে। সেটা হচ্ছে কি, যে কোনো একটা অবজেক্টের তোমার হচ্ছে কি ওয়ার্ক করার যে তোমার হচ্ছে পাওয়ার, সেটাকে আমি এনার্জি বলবো। আর ওয়ার্কটা হচ্ছে কি, কোনো ফোর্স আমরা অ্যাপ্লাই করার ফলে যদি সেই তোমার হচ্ছে অবজেক্টের কী হয়, ডিসপ্লেসমেন্ট হয়, তাই তো, সেটাকে আমরা ওয়ার্ক বলবো। তাহলে যেমন ওই যে একটা স্ট্রেচ রাবার ব্যান্ড যে আছে, ওটার মধ্যে এনার্জি স্টোর থাকে। ঠিক আছে, এবার রাবার ব্যান্ডকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি একটা অবজেক্টকে সরাতে পারে। তার মানে কি এখানে স্টোর এনার্জিটা হচ্ছে কি কাজ করলো, ওয়ার্ক করলো। তাহলে এনার্জি হলো ওয়ার্কের হচ্ছে কি ক্যাপাসিটি, আর ওয়ার্ক হলো কি এনার্জি ট্রান্সফর্মের একটা কি উপায়, মানে একটা মেথড বা একটা ওয়ে বলতে পারি আমরা। ঠিক আছে, ক্লিয়ার? এবার হচ্ছে আমরা এনার্জির হচ্ছে কী বলতো ডিফারেন্ট ফর্মগুলো জানবো। দেখো এনার্জির কী আছে, ডিফারেন্ট ফর্মগুলো আছে। যেমন হচ্ছে কি মেকানিক্যাল এনার্জি আছে, ইলেকট্রিক্যাল এনার্জি আছে, তারপরে কেমিক্যাল এনার্জি আছে, থার্মাল আছে, নিউক্লিয়ার এনার্জি আছে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি আছে, সোলার এনার্জি আছে। ঠিক আছে, এবার প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে আমরা মেকানিক্যাল এনার্জি নিয়ে জানবো। দেখো মেকানিক্যাল এনার্জিটা কি, কোনো একটা অবজেক্টের মোশন বা পজিশন যেটা থাকে আর কি, মানে কোনো একটা অবজেক্টের মোশন বা পজিশন, মানে যে পজিশনটা সে গ্যাদার করলো সেটার মানে রিজনের কারণে বা সেটার কারণে যদি সেটার কারণে যে এনার্জিটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ওখানে ক্রিয়েট হয়, তাকে আমরা কী বলবো, মেকানিক্যাল এনার্জি বলবো। ঠিক আছে, বুঝতে পারলে কী বললাম? তাহলে মেকানিক্যাল এনার্জি হচ্ছে কি, যে কোনো একটা অবজেক্টের মোশন বা পজিশনের কারণে যে এনার্জি অ্যাকচুয়ালি ক্রিয়েট হয় সেটাকে আমরা কী বলবো, মেকানিক্যাল এনার্জি বলবো। এই মেকানিক্যাল এনার্জির আবার দুটো কী আছে বলো তো, ডিফারেন্ট টাইপ আছে। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, যেটা মোশনের কারণে হয়, আর একটা পোটেনশিয়াল এনার্জি, যেটা পজিশন বা কনফিগারেশনের কারণে হয়। ক্লিয়ার? তাহলে মেকানিক্যাল এনার্জি আমরা ইকুয়াল টু বলতে পারি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আর যখনই কাইনেটিক এনার্জির কথা বলছি, তার মানে কি এনার্জি পোজেস ডিউ টু মোশন। ঠিক আছে, মানে কোনো একটা অবজেক্টের মোশনের কারণে, ঠিক আছে, যে এনার্জিটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হচ্ছে তাকে কী বলবো আমরা, কাইনেটিক এনার্জি বলবো। ঠিক আছে, তো দ্য এনার্জি পোজেস বাই এ বডি বাই ভার্চু অফ ইটস মোশন ইজ কল্ড কাইনেটিক এনার্জি। আরও ইজিলি বললে আমরা বলবো যে মোশন ইকুয়াল টু কি কাইনেটিক এনার্জি। এবার আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল নিতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে কি মুভিং বুলেট, তাই তো, মুভিং হ্যামার, ফ্লোয়িং ওয়াটার, মুভিং কার, রোলিং স্টোন, ফ্লাইং এয়ারক্রাফট, ব্লোয়িং উইন্ড, রানিং অ্যাথলিট, এগুলো সবই হচ্ছে কি কাইনেটিক এনার্জির মধ্যে আসে। ঠিক আছে, এবার মুভিং বুলেটটা দেখো এখানে কীভাবে কাইনেটিক এনার্জি কাজ করছে। আমরা জানি যে বন্দুক থেকে যখন বুলেট ছোড়া হয় তখন কি সেই বুলেটটা প্রচণ্ড দ্রুত তোমার হচ্ছে কি ছুটে চলে। ঠিক আছে, এবং যে টার্গেট থাকে সেই টার্গেটকে কী করে, অ্যাটাক করে। ঠিক আছে, আঘাত করে। হ্যাঁ, তাহলে সেই টার্গেটের ওপর কী করলো, সে ওয়ার্ক করলো। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি হলো, এখানে মুভমেন্ট হয়ে কাজ হলো, মোশন হয়ে কাজ হলো। তো এই জন্য বুলেটের যে মোশনটা সেটা হচ্ছে কি, বুলেটের যে মোশনটা সেটা হচ্ছে কি এখানে কাইনেটিক একটা এনার্জির এক্সাম্পল। আবার একই রকমভাবে আমরা মুভিং হ্যামারের কথা বলতে পারি। যখন যে হ্যামার দিয়ে যখন নেইলকে আমরা কি খুব জোরে জোরে ঠোকাতে থাকি, তখন কি হয়, হ্যামারটা জোরে জোরে চালানো হয় বলে কি নেলের ওপর কি হয়, তোমার হচ্ছে হিট হয়, তাই তো, হিট করি আমরা বারবার, তখন নেইলটা কিন্তু কাঠের মধ্যে ঢুকে যায়। এটাও কাইনেটিক এনার্জি। আবার হচ্ছে কি ফ্লোয়িং ওয়াটার। ঠিক আছে, সাপোজ মনে করো কোনো ড্যাম আছে, সেই ড্যামের ওয়াটারটাকে যদি মনে করো নিচের দিকে নামানো হয়, তখন কি প্রচণ্ড একটা স্পিডে তোমার কী হবে, মোশন হবে। ঠিক আছে, তো সেখানে একটা ফ্লো মানে কাইনেটিক এনার্জি তৈরি হবে। এই এনার্জি আবার কী করে, টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করে। ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জি থেকে কিন্তু আমরা ইলেকট্রিক্যাল এনার্জিও ক্রিয়েট করতে পারি, যেটা কোথার থেকে, ফ্লোয়িং ওয়াটারে। এবার
কথা হচ্ছে যে এই কাইনেটিক এনার্জিটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। মনে রাখবা যে কাইনেটিক এনার্জি দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে মাস আর একটা হচ্ছে কি স্পিড। ঠিক আছে, এবার এখানে হচ্ছে তোমার কাইনেটিক এনার্জিকে যদি আমরা শর্ট ফর্মে কে ই লিখি, তাহলে আমরা এটার ফর্মুলাটা এইভাবে বলতে পারি, হাফ মাস ইন্টু স্পিড হচ্ছে কি ভেলোসিটি ভি, ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ এম ভি স্কোয়ার। সো কাইনেটিক এনার্জি কে ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা আমাদের ইজিলি মনে থাকবে। এবার দেখো এই যে স্পিডটা হচ্ছে না, কাইনেটিক এনার্জিতে প্রচণ্ড স্পিড থাকে, তাই তো এই স্পিডটার এফেক্টটা কী হয় দেখো। আমরা হচ্ছে যখন এই যে হাফ, আমি ফর্মুলাটা লিখছি হচ্ছে হাফ এম মাস ভি স্কোয়ার, মানে এখানে স্পিডের কী আছে, এখানে স্কোয়ার আছে। তাহলে কি স্পিডটা যদি বাড়ানো যায় তাহলে কী হবে, কাইনেটিক এনার্জি কী হবে, অনেক বেশি আরও বাড়বে। তাহলে স্পিড ইন্টু টু, ঠিক আছে, স্পিড ইন্টু টু, তার মানে আমরা বলতে পারি কি কাইনেটিক এনার্জি কী হয়ে যাবে, 4 হয়ে যাবে কিন্তু এখানে, মানে আগে যেটা ছিল। এবার যদি স্পিড ইন্টু 3 করি তাহলে কাইনেটিক এনার্জি কী হবে, 9 হয়ে যাবে, মানে স্কোয়ার যেহেতু হচ্ছে। আবার যদি স্পিড ইন্টু 4 করি তাহলে এখানে কাইনেটিক এনার্জি কি 16 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি, এখানেও নর্মাল রেশিওতেই এখানে থাকছে যে যদি ভিটাকে এখানে বাড়ানো হয় তাহলে কাইনেটিক এনার্জিও কী হবে, বাড়বে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে এই যে কাইনেটিক এনার্জিটা আমরা পড়লাম একটু আগে, ঠিক আছে, এই কাইনেটিক এনার্জিটা কি নেগেটিভ হতে পারে কখনো? কাইনেটিক এনার্জি কি কখনো নেগেটিভ হতে পারে না, কখনো নেগেটিভ হতে পারে না। কারণ মাস কি কখনো নেগেটিভ হয়, মাস কখনো নেগেটিভ হয় না। এবার স্পিডটা তোমার হচ্ছে কি পজিটিভ হতে পারে বা জিরো হতে পারে, কিন্তু মাস তো নেগেটিভ হচ্ছে না। এই জন্য আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি ক্যান নেভার বি কি নেগেটিভ, কাইনেটিক এনার্জি ক্যান নেভার বি নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কাইনেটিক এনার্জি দিয়ে এই ফর্মুলাটাকে ইউজ করে একটা দেখতে পারি, একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখতে পারি। যেমন হচ্ছে কি, সাপোজ মনে করো মাস বললাম আমি 10 কেজি আর স্পিডটা হচ্ছে 5 m/s আছে, তাহলে এখানে আমরা ফর্মুলাটা ইউজ করি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার। সো হাফ ইন্টু মাস 10 কেজি ইন্টু 5 স্কোয়ার, সো 5 ইন্টু 25। ওকে, 5 ইন্টু 25। আমরা 2 দিয়ে 10কে কাটতে পারি, 5 হচ্ছে, আর এদিকে 5 স্কোয়ার 25, তার মানে 125 জুল হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা পরেরটা যেটা জানবো সেটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি। কি বললাম, পোটেনশিয়াল এনার্জি। এই এনার্জিটা হচ্ছে সাপোজ মনে করো কোনো একটা অবজেক্ট কী আছে, কনস্ট্যান্ট আছে, স্থির আছে। ক্লিয়ার? কিন্তু তার মধ্যে কি আছে, তার মধ্যে তোমার হচ্ছে কাজ করার ক্ষমতা আছে। তখন এই যে স্টোর এনার্জিটা, সেটাকে আমরা কি বলবো, পোটেনশিয়াল এনার্জি বলবো। তাহলে দ্য এনার্জি প্রজেসড বাই বডি বাই ভার্চু অফ ইটস পজিশন অর কনফিগারেশন ইজ কল্ড পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? তাহলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কি, যখন হচ্ছে কোনো একটা অবজেক্টের মধ্যে কি আছে, কোনো একটা এনার্জি স্টোর আছে, ঠিক আছে, তখন সেই অবজেক্টটাতে যে কাজ করার যে তোমার হচ্ছে একটা পাওয়ার থাকবে, সেটাকে আমি কি বলবো, পোটেনশিয়াল এনার্জি বলবো। যেমন দেখো আমরা হচ্ছে কি বলতে পারি, তোমার যেমন দেখো আমরা কি বলতে পারি, রাবার ব্যান্ডের কথা বলতে পারি। ঠিক আছে, একটা রাবার ব্যান্ড যখন টানি আর কি, তখন কি হয়, তার উপর আমরা ওখানে ওয়ার্ক করি, এবং এই যে ওয়ার্ক হয় আর কি, যার ফলে কী বলো তো, রাবার ব্যান্ডের মধ্যে অ্যাকচুয়ালি এনার্জিটা কী ছিল, স্টোর ছিল। ঠিক আছে,
তো এখানে কিন্তু একটা কী বলতো তোমার হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ক্রিয়েট হচ্ছে। তাহলে দেখো তোমার হচ্ছে আমরা এই যে পোটেনশিয়াল এনার্জির কথা বললাম না, এই পোটেনশিয়াল এনার্জি আবার তিনটা ভাগ আছে, কী বলতো? একটা তোমার হচ্ছে গ্র্যাভিটেশনাল, একটা ইলাস্টিক, আর একটা ইলেকট্রোস্ট্যাটিক। ক্লিয়ার? একটা তোমার হচ্ছে গ্র্যাভিটেশনাল, একটা ইলাস্টিক, আর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। যে রাবার ব্যান্ডে যে বললাম এটা ইলাস্টিক কিন্তু। আচ্ছা, এবার এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আমরা বলি, এটা এটা অ্যাকচুয়ালি কিসের কারণে হয় বলতো? হাইটের কারণে হয়, হাইট বা পজিশনের কারণে। আর ইলাস্টিক্যাল পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কি স্ট্রেচিংয়ের কারণে হয়, কম্প্রেশন। আর যখন ইলেকট্রোস্ট্যাটিক হয় সেটা ইলেকট্রিক চার্জের জন্য হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি হয়। ঠিক আছে, আমরা কিছু পোটেনশিয়াল এনার্জির রিয়েল লাইফ এক্সাম্পল নিতে পারি, যেমন ড্যামের ওয়াটারটা। ঠিক আছে, এবার ড্যামে তো ওয়াটার স্টোর আছে, সেটা যদি হঠাৎ করে ছেড়ে দেওয়া হয় তাহলে কী হতে পারে? তাহলে এখানে একটা কি গ্র্যাভিটেশনাল তোমার হচ্ছে পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে। আর আমরা স্ট্রেচ বইয়ের কথা বলতে পারি, যেটা ইলাস্টিক হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আবার স্ট্রেচ রাবার ব্যান্ডের কথা বলতে পারি, সেম ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি এখানে। কম্প্রেসড স্প্রিং, এটাও ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। কিন্তু ইলেকট্রিক চার্জের যে ব্যাপারটা, সিস্টেম অফ ইলেকট্রিক চার্জেস, এখানে কিন্তু কী হবে? ইলেকট্রোস্ট্যাটিক তোমার পোটেনশিয়াল এনার্জি থাকবে। এবার আমি একটু জাস্ট হচ্ছে এটাকে ডিফাইন করি যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির কথা যখন বলছে তখন কী বলতো, সাপোজ মনে করো আমি একটা অবজেক্টকে নিলাম, ঠিক আছে? সেই অবজেক্টটা মনে করো সয়েলের মানে আর্থের উপরে আছে আর কি। তো এবার সেটাকে আমি তোমার হচ্ছে কিছুটা ওপরে তুললাম, ঠিক আছে? ওপরে তুলে আমি কি করলাম, ওপরে তুললাম। এবার এখানে যেহেতু গ্র্যাভিটির এগেনস্টে কাজ হচ্ছে, তাও কাজ হলো মনে করো এটা এগেনস্টে তোলা হলো। তাহলে এই যে ওয়ার্কটা হলো আর কি, সেই ওয়ার্কটা মানে অবজেক্টের মধ্যে যে এনার্জি মানে মানে যে কাজটা হলো আর কি, এই কাজটার ফলে কী বলতো, অবজেক্টের মধ্যে কী বলতো একটা এনার্জি স্টোর হলো। ঠিক আছে, এবার সেই এনার্জিটা যদি মানে সেটা যদি আমি ছেড়ে দিই তাহলে কী হবে? তোমার ডাইরেক্টলি কি ফল করবে এটা? তাহলে এটা কি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির কারণে হচ্ছে এটা। আবার একই রকম অ্যাকচুয়ালি কী হচ্ছে, যদি আমি হাইট যদি বাড়াই তাহলে পোটেনশিয়াল এনার্জি কি বাড়বে গ্র্যাভিটেশনাল? বাড়বে তো, কারণ স্পিডটা তো বাড়বে না এখানে। সাপোজ মনে করো আমি দুটো মানে সেম মাসের দুটো বল নিচ্ছি, একটাতে আমি হাইট দিচ্ছি 1 মিটার, আর একটা আমি হাইট দিচ্ছি 10 মিটার। এবার 10 মিটার যে বলটা আছে সেটাকে আমি হ্যাঁ, সেখানে তোমার হচ্ছে বেশি কাজ হলো, কারণ তুলতে আমার বেশি খাটনি লেগেছে, তাই গ্র্যাভিটেশনাল তোমার হচ্ছে পোটেনশিয়াল এনার্জিও বেশি। ঠিক আছে, তার মানে হাইটটা যত বেশি হবে তখন কী হবে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা বেশি হবে। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জির হচ্ছে জিরো লেভেলটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জির যে ভ্যালুটা সেটা নির্ভর করে হচ্ছে কী বলতো, রেফারেন্স লেভেলের ওপর। ঠিক আছে, রেফারেন্স লেভেলের ওপর নির্ভর করে। ধরো আমি একটা মানে একটা বইকে আমি মানে একটা বই মনে করো টেবিলের ওপর আছে। ঠিক আছে, যদি আমি ফ্লোরকে তোমার হচ্ছে জিরো ধরি আর কি, জিরো লেভেল ধরি, তাহলে বইয়ের কি আছে? পজিটিভ এখানে এনার্জি আছে, মানে পোটেনশিয়াল এনার্জি আছে পজিটিভ। আর টেবিলকে যদি আমি জিরো ধরি তাহলে কী বলতো, বুকের যে এখানে পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে জিরো। অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা কি ডিপেন্ড করে কিসের ওপর বলো তো? রেফারেন্স লেভেলের ওপর। বুঝতে পারছো কী বললাম? যে পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করে স্টুডেন্ট লেভেলের ওপর। সাপোজ মনে করো আমি একটা বই হচ্ছে টেবিলের ওপর রাখলাম আর কি, টেবিলের ওপর আছে মনে করো। যদি বইটাকে আমি ভাবতে যাই, যদি আমি ফ্লোরের হিসাবে ধরি আর কি, ফ্লোরকে আমরা জিরো লেভেল ধরি, ঠিক আছে, তাহলে বইটার কি এখানে কিন্তু পজিটিভ এনার্জি আছে, কারণ বইটা কি একটা হাইটে আছে। কিন্তু যদি আমি টেবিলকে এখানে জিরো লেভেল ধরি তাহলে কিন্তু সেই বইটার হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে জিরো। ঠিক আছে, তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জিটা ডিপেন্ড করলো কিসের ওপর? আমাদের চুজেন রেফারেন্স লেভেলের ওপর।